আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, ফ্লেক্স ডিরেকশনটা দেখলাম। ঠিক আছে, ফ্লেক্স ডিরেকশনের মধ্যে যদি আপনি লেখেন কলাম রিভার্স, তাহলে কি হবে? কলাম লিখে যদি আমরা রিভার্স লিখি, রিভার্সের অর্থ বুঝেন তো? বিপরীত বা উল্টা, ঠিক না? তাহলে আমাদের নামের সাথে মনে হচ্ছে যে যদি আমি করি, তাহলে দেখবেন যে 1 2 3 4 থেকে সেটা 4 3 2 1 হয়ে গেছে। তাহলে জিনিসটা কি সহজেই সিএসএস দিয়ে হয়ে গেছে না? যেখানে আমরা সিএসএস সারা যদি করতে চাইতাম, তাহলে কি করতে হতো? আমাদেরকে চার নাম্বারটা প্রথমে নিয়ে আসতে হতো, তারপর 3 নাম্বারটা নিয়ে আসতে হতো, এরকম করতে হতো। কিন্তু আমরা যেহেতু সিএসএস এ আমরা কি ব্যবহার করতে পারতেছি, ফ্লেক্স ডিরেকশনের মধ্যে কলাম রিভার্স, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। তারপরে যদি দেখি ফ্লেক্স ডিরেকশন রো, তো ফ্লেক্স ডিরেকশন যদি আমরা রো ব্যবহার করি, তাহলে বোঝা যাচ্ছে যে একদম নর্মালি ডিফল্ট যেটা থাকে রোতে, ওরকম কি থাকবে, রোতে থাকবে। সো এটা দিলেও যা, না দিলেও কি থাকবে, রোতে থাকবে। তাহলে অবশ্যই থাকতে পারে যে ফ্লেক্স আইটেমের মধ্যে ফ্লেক্স ডিরেকশনের ডিফল্ট ভ্যালু কি থাকে, ডিফল্ট ভ্যালু থেকে কি, রো। আর আমরা চাইলে এখানে কলাম দিতে পারবো অথবা কলাম রিভার্স দিতে পারবো। এরপর এখানে ঠিক একইভাবে রো রিভার্সও দেওয়া যায়। আমরা যদি ট্রাই করি রো রিভার্স, তাহলে রো রিভার্স দিলে কি হতে পারে, 4 থেকে শুরু হয়ে 4 3 2 1 এরকম করে যাবে। ঠিক আছে, তাহলে কলাম রিভার্স গেল, রো রিভার্স গেল। এরপর আর কি কি আছে এখানে, ফ্লেক্স র্যাপ। র্যাপিং হচ্ছে ফ্লেক্স র্যাপ। এই র্যাপিংটা বোঝা যাবে মূলত যদি আমি স্ক্রিনটাকে ছোট করি, তাহলে বোঝা যাবে। ওকে, আমি যদি স্ক্রিনটাকে ছোট করি, আচ্ছা, ফ্লেক্স র্যাপের জন্য আমরা আরো কয়েকটা ডিপ বানাই দিই। নয়টা ডিপ নিলাম। পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি, দেখবো যে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, এটাকে আমরা আপাতত কমেন্ট করে রাখি। আমরা হচ্ছে এই প্রপার্টিটা আপাতত কমেন্ট করে রাখলাম। তাহলে যদি দেখেন 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। তো যদি আপনারা খেয়াল করেন, যদি আমি স্ক্রিন ছোট করি, মানে হচ্ছে দেখবেন যে প্রথম লাইনে আমার এখন কটা দেখাচ্ছে, 7টা ডিপ। ঠিক আছে, যদি স্ক্রিনটা একটু ছোট করি তাহলে কটা দেখাচ্ছে, 6টা। 7 নম্বর ডিপটা নিচে চলে আসছে। সো এটাই হচ্ছে মূলত আমার র্যাপিং এর কাজ। অর্থাৎ যদি জায়গা না পায়, তাহলে এই ডিপগুলো কি চলে আসবে, নিচের লাইনে চলে আসবে। কিন্তু আমি যদি বলি যে র্যাপ না দিয়ে যদি বলি যে নো র্যাপ, র্যাপটা হবে না, তাহলে স্ক্রিন যতই ছোট হোক না কেন, এটা এক লাইনের মধ্যে কি করে নিবে, জায়গা করে নিবে। বুঝে গেছে? দাঁড়াইস। আর যদি র্যাপ থাকে তাহলে হচ্ছে, তাহলে এটা হলো র্যাপ এবং নো র্যাপের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে আপনি র্যাপ রিভার্স দিতে পারবেন। সো আমরা যদি র্যাপ রিভার্স ব্যবহার করি, ফ্লেক্স র্যাপ, র্যাপ রিভার্স কি হয় দেখি।
তাহলে যদি খেয়াল করেন এটা হচ্ছে রিভার্স হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে। আগে 1 উপর থেকে ছিল, এখন 1 কোথায় আসছে, নিচে থেকে। ঠিক আছে, এটা হলো র্যাপ রিভার্স। এরপরে কি আছে, ফ্লেক্স ফ্লো, ফ্লো র্যাপ। তারপর জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি, ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো প্রপার্টি কি করে, প্রপার্টি ইজ এ শর্টেন্ড প্রপার্টি ফর সেটিং both ডিরেকশন অ্যান্ড র্যাপ প্রপার্টি। মানে হচ্ছে আপনি ডিরেকশন এবং র্যাপের যে দুইটা কাজ, সেই দুইটা কাজ এই একটা প্রপার্টি দিয়ে করতে পারবেন। প্রপার্টির নাম কি, ফ্লেক্স ফ্লো। এখানে প্রথমে আপনি বলে দিবেন হচ্ছে রো, এটা কি রোতে থাকবে না কলামে থাকবে, এবং সেকেন্ডে আপনি বলে দিবেন সেটা র্যাপ থাকবে না নো র্যাপ হবে। বুঝা গেছে, ফ্লেক্স ফ্লো। এটাকেও কমেন্ট করে রাখলাম। তাহলে এটার নাম কি ছিল, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো। তাহলে ফ্লেক্স ফ্লোর মধ্যে প্রথমে হচ্ছে আমি কি ডিরেকশনটা দিব, ডিরেকশন হচ্ছে আমার কি রো হতে পারে অথবা কলাম হতে পারে, আমি কলাম দিলাম। আর সেকেন্ডে হচ্ছে সেটা কি র্যাপ হবে কি না হবে না। তো র্যাপ যদি লিখি যে র্যাপ হবে, এই যে দুইটা প্রপার্টিকে আমি ফ্লেক্স ফ্লো দিয়ে একটা প্রপার্টিতে কি লিখতে পারবো। ঠিক আছে, তো আমি যদি সেভ করে দেখি তাহলে আমার এখানে কলামে আসার কথা এবং র্যাপিং হওয়ার কথা। তো আমি যদি কলামে যাই তাহলে দেখবেন এখানে কলামে কিন্তু আসছে, এবং র্যাপ যেহেতু আমার এই যে ডিপটা মাদার ডিপটা সেটার একটা ফিক্স হাইট দেওয়া আছে না, এই হাইটের ভিতরেই তাকে থাকতে হবে, সে তো এটা বাইরে যেতে পারবে না। তো এই জন্য 1 এবং 2 আসার পরে 3টা নিচে জায়গা পাচ্ছে না, এই জন্য পাশে চলে আসছে। বুঝা গেছে, 3 4 আসার পরে 5টা নিচে জায়গা নেই, এই জন্য 5টা পাশে চলে আসছে। তাহলে এটা কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে র্যাপের বৈশিষ্ট্য। এখন আপনি যদি নো র্যাপ দেন তাহলে কি হইতে পারে, তাহলে এই 9টাই কি আসবে, জায়গা থাকুক আর না থাকুক সে ভেঙে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে র্যাপ এবং নো র্যাপের মধ্যে পার্থক্য। তারপর আমি যদি এখানে কলাম না দিয়ে রো দিই তাহলে এই জিনিসটা আমার একটা রোতে শো করবে 1 থেকে 9। আবার এখানে যদি আমি র্যাপ দিই তাহলে যতটুকু জায়গা পাই 7টা পর্যন্ত জায়গা পাচ্ছে 9টা। তো এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা যেই আইটেমটা নিচ্ছি আইটেমটার একটা হাইট উইথ নিচ্ছি না 100 পিক্সেল 100 পিক্সেল। ঠিক আছে, তো আমি যদি এটা র্যাপ দিই তাহলে হচ্ছে এই 1-এরও কিন্তু হাইট এবং উইথ কত 100 পিক্সেল। 1 থেকে 9 প্রত্যেকটা ডিবিরই হাইট উইথ কত 100 পিক্সেল। মানে হচ্ছে আমি যদি র্যাপ দিই তাহলে প্রত্যেকটা ডিবি তার হাইট আর উইথটা কি রাখতেছে, কিন্তু আমি যদি নো র্যাপ দিই তাহলে কিন্তু আমার হাইট উইথটা কি থাকতেছে না, ফিক্স থাকতেছে না। নো র্যাপ যদি দেন আপনি তাহলে সে হচ্ছে এই এতটুকু জায়গার মধ্যে সবগুলোকে আটানোর জন্য দেখবেন যে আপনি উইথটা কমাই ফেলছে। উইথটা কি কমে গেছে না আগের থেকে, উইথটা কিন্তু আর এখন 100 নাই। হাইটটা সে 100 রাখলেও উইথটা সে 100 রাখতে পারতেছে না, কেন, কারণ যদি আমরা নো র্যাপ দিয়ে দিচ্ছি মানে এক লাইনের মধ্যে যা থাকবে সবগুলো এটে যাবে। তো আটানোর জন্য সে উইথটা কিন্তু আর ফিক্স থাকলো না। ঠিক আছে, তো এটা অনেক সময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যদি প্রয়োজন হয় উইথটাকে ফিক্স রাখার জন্য তখন এটা লাগতে পারে। যেমন এটার যদি আমি একটা এক্সাম্পল দেখাই যে কি কি কোন কোন কাজে। যেমন এই যে এখানে 3টা আপনি কার্ড দেখতেছেন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি চিন্তা করতে পারেন 3টা বক্স। এগুলো কি 3টা বক্স, এই 3টা বক্সকে কিন্তু আমরা এভাবে ফ্লেক্স দিয়ে কি করতে পারি। এটাকে যেরকম আমরা 1-এর জায়গায় যদি এসব জায়গায় এই কথাগুলো লিখে দিই তাহলে কিরকম ডিজাইন হয়ে যাবে না। আপনি যদি এখানে এই টেক্সটগুলোকে কপি করেন, কপি করে যদি আমরা জাস্ট HTML এর ফাইলের মধ্যে 1-এর জায়গায় পুরো টেক্সটটা লিখে দিই, ঠিক আছে, লিখে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো এখানেও চলে আসবে। ঠিক আছে, এটা জায়গা অনুযায়ী। সো আমরা যদি এটার হাইট উইডথটা ফিক্স না করি তাহলে এমনটা হয়। ধরুন এখানে আমার ডিজাইনের 3টা ছিল, 3টা দিলাম, এবং হচ্ছে আমি হাইট উইডথটাকে একটু অটো করে দিচ্ছি, হাইট উইডথটা রাখলাম না। তাহলে দেখবেন আমার যতটুকু আছে ততটুকুর মধ্যে। এখন আমি যদি এখানে কি দেওয়া আছে, রো আছে, র্যাপ আছে,
নো র্যাপ দিলাম, জন্য একটা লাইনে 3টা শো করে। আর হচ্ছে WADTH উইড হচ্ছে আমি দিয়ে দিই কন্টেন্ট বেশি। ঠিক আছে, সো এরকম 2 এর জায়গায় যদি আপনি আরেকটা কন্টেন্ট রাখেন তাহলে এরকম 3টা কি হয়ে যাবে, কার্ড হয়ে যাবে, এরকম ডিজাইন হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল ইউজটা বুঝে গেছে যে কোথায় ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে আপনার এরকম ফ্লেক্স অথবা আরো কিছু শিখবো আমরা, যে ফ্লেক্সের ব্যবহার আছে, কয়েক জায়গায় ফ্লেক্সের ব্যবহার থাকবেই। আচ্ছা, সো আমাদের গেল হচ্ছে র্যাপ গেল, ফ্লেক্স র্যাপ গেল, ফ্লেক্স ফ্লো তো দেখাচ্ছি দুটো একসাথে। জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখছি, জাস্টিফাই কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমও দেখাচ্ছি না, গতকাল অ্যালাইন আইটেমও দেখিয়েছি। আচ্ছা, অ্যালাইন আইটেমের মধ্যে ভ্যালু কি ছিল, ফ্লেক্সিং, স্ট্রেচ, বেস লাইন। তারপরে অ্যালাইন কন্টেন্ট প্রপার্টিটা দেখানো হয়নি। অ্যালাইন কন্টেন্ট আপনি যদি এখানে খেয়াল করেন দেখবেন যে অ্যালাইন কন্টেন্ট যদি এখানে কি ইউজ করছে, অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন। ঠিক আছে, স্পেস বিটুইন, অর্থাৎ এই যতটুকু মাদার ডিবের ভিতরে যতটুকু জায়গা আছে বিটুইন দিলে হচ্ছে এই প্রত্যেকটা ডিপ মাঝখানে কি যতটুকু সম্ভব দূরত্ব কি নিয়ে নিবে। স্পেস বিটুইন দুইটার মাঝামাঝি সর্বোচ্চ দূরত্ব যতটুকু সম্ভব ততটুকু নিয়ে নেবে। আমরা যেরকমটাই ব্যবহার করছিলাম অ্যালাইন আইটেম ব্যবহার করছিলাম। সো এটা হচ্ছে এখন অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন। আরো বেশি ডিপ লাগবে। র্যাপ দেওয়া আছে নাকি? দেখেন স্পেস বিটুইন মানে জিনিসটা আগেও খেয়াল করছেন না আপনারা, যে
জাস্টিফাই কন্টেন্টের মধ্যে কি দেওয়া যেত, স্পেস বিটুইন, মানে যতটুকু জায়গা আছে প্রত্যেকটা ডিপ তাদের মধ্যে নিজেদের মধ্যে কি করে নিবে, জায়গাটা ভাগ করে নিবে। জাস্টিফাই কন্টেন্টের মধ্যে যদি দেন তাহলে হচ্ছে যে স্পেস বিটুইন, যেমন 6 নাম্বার পর্যন্ত যতটুকু জায়গা আছে তারা ভাগ করে নিছে, আর লাস্টের যে 3টা ডিপ পরের লাইনে চলে গেছে তারা পুরো জায়গাটা হচ্ছে এই 7 এবং 8-এর মধ্যে কিছুটা ভাগ করছে এবং 8 এবং 9-এর মধ্যে কিছুটা ভাগ করছে। তো এই জাস্টিফাই কন্টেন্ট যেটা সেটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর কি করলো, কাজ করলো, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান যে আমার এই 1 এবং 7-এর মধ্যে যে দূরত্ব সেটা সর্বোচ্চ হোক, তাহলে আপনি এই ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ করতে হলে আপনাকে কি ইউজ করতে হবে, অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে। অ্যালাইন কন্টেন্ট যদি আপনি দেন স্পেস বিটুইন, তাহলে দেখবেন যে এই দুইটার মধ্যে কিন্তু আরো দূরত্ব বেড়ে গেছে, অর্থাৎ যতটুকু দূরত্ব আছে তার দূরত্ব কি করে নিয়েছে, মাঝখানে সর্বোচ্চ দূরত্বটা নিয়ে নিছে। আপনি যদি স্পেস বিটুইনের জায়গায় দেন স্পেস অ্যারাউন্ড, তাহলে কি হবে, স্পেস অ্যারাউন্ড নিলে যেটা হয়েছে যে 1 এপাশে কিছুটা জায়গা ছাড়ছে এবং 7ও কিন্তু এপাশে ঠিক ততটুকু জায়গায় কি ছাড়ছে, আবার ঠিক একইভাবে তাদের মধ্যেও ঠিক ততটুকু জায়গায় আছে। বিষয়টা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? এখানে আর্ট করে কেন, আর্ট করা যায়, আর্ট করতে পারলে বুঝতে সুবিধা হবে। আর্ট করার জন্য যেতে হবে কোথায়, ওয়ার্ডে, আসলে ওয়ার্ডে গিয়ে আর্ট করি। এই অ্যারাউন্ড মানে বুঝেন তো, অ্যারাউন্ড অর্থ কি, চারদিকে না, আর বিটুইন হচ্ছে কি মধ্যবর্তী, বিটুইন হচ্ছে কি মধ্যবর্তী। আপনি ধরেন যে যখন অ্যারাউন্ড ইউজ করবেন তখন এই 1 নাম্বার ডিপের চারপাশে সে জায়গা রাখবে, ঠিক আছে, চারপাশে কি রাখবে, জায়গা রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিবি কিন্তু তার চারপাশে জায়গা রাখছে, 2 নাম্বার যেরকম সে উপরেও কিছু জায়গা রাখছে, নিচেও ঠিক সেম পরিমাণ জায়গায় রাখছে, ঠিক আছে। কিন্তু বিটুইন যদি ইউজ করেন তাহলে সে আর উপরে জায়গা রাখবে না, সে হচ্ছে তার সাথে যে ডিবি আছে তার সাথে পুরো জায়গাটা কি করবে, শেয়ার করবে। বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি এখানে আমরা কি ইউজ করছি, এই যে ধরেন আমি যদি এখানে আছে স্পেস অ্যারাউন্ড, আমি যদি এখানে বিটুইন ইউজ করতাম তাহলে হচ্ছে নর্মালি কি হবে, এই 1-এর যে উপরের জায়গাটা সে কি করবে, আর একটু ছেড়ে দিবে, ছেড়ে সে এই 1 এবং 7-এর মধ্যে কি করবে, শেয়ার করবে। ঠিক একইভাবে 7 এইখানে যতটুকু জায়গা রাখছে ততটুকু জায়গা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কার সাথে শেয়ার করবে, এই 1-এর সাথে। তাহলে তাদের মধ্যবর্তী সর্বোচ্চ কি থাকবে, দূরত্ব থাকবে। আপনি যদি পেজটাকে রিফ্রেশ করেন দেখবেন যে এমনটাই কিন্তু উঠছে, 1 জায়গা ছেড়ে দিছে, 7টাও কি জায়গা ছেড়ে দিছে। এই যে জায়গা যেটা দেখতেছেন এটা কিন্তু আবার আমার এই মাদার কন্টেনারে কি দেওয়া আছে, পেডিং দেওয়া আছে, পেডিং দেওয়া ছিল না, এই যে এখানে পেডিং দেওয়ার জন্য ওই জায়গাটা আছে, ওইটার জন্য আবার আপনারা খুলে যান, জায়গা তো ছাড়ে নেই। এই যে দেখবেন পেজ রিফ্রেশ করে জায়গা আরো কিছু ছেড়ে দিচ্ছে, পেডিং দেওয়া, তারপর আর কি দিয়েছিলাম, তারপরে এখানে মার্জিন দেওয়া ছিল, মার্জিন কই, মার্জিন, এই যে এখন দেখবেন যে দেখেন একদম কি বর্ডারের সাথে কি ঘেসে গেছে না। কিন্তু আপনি যদি এখানে দিতেন হচ্ছে অ্যালাইন কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তাহলে দেখবেন যে 1ও উপরে জায়গা ছাড়বে, এটাও নিচে কি জায়গা ছাড়বে, যতটুকু জায়গা ছাড়বে ততটুকু জায়গা আবার দুজনের মাঝখানেও থাকবে। এই যে এই জায়গাটা আর এই জায়গাটা যদি আপনি এখানে এসে যোগ করেন দেখবেন যে ঠিক এতটুকু জায়গাই হবে। বুঝা গেছে বিষয়টা, সেম সব সব ক্ষেত্রে হচ্ছে সেম। এটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, অ্যালাইন কন্টেন্ট হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে।
এরপরে কি প্রপার্টি আছে? স্পেস বিটুইন দেওয়া গেল, স্পেস অ্যারাউন্ড দিলাম, স্ট্রেচ। স্ট্রেচ হচ্ছে সে আছে, স্ট্রেচ যদি ইউজ করি তাহলে পুরো জায়গাটাই সে ভরাট করে দিবে। স্ট্রেচ। তাহলে যদি পেজটাকে আমরা রিফ্রেশ করি কিছু কি হয়? সেভ কি হয়েছে? align content stretch. When stretch the flanks line to take up the remaining space is default. অর্থাৎ ডিফল্ট এটা খালি স্ট্রেচ থাকে। Space between relative center, flex from zero wrap, align content stretch. আচ্ছা, হাইটটা ফিক্স করা থাকে। তাহলে the color green height 400, display flex, align center, padding color. Margin line correct. And such. ওরা যেমনটা বলতে সেমনটা করছে। না হলে আপাতত বাদ। এরপর কি ইউজ করছে? সেন্টার, এটা ইউজ করছে। ফ্লেক্স স্টার্টিং এন্ডগুলো জানি, পারফেক্ট সেন্টারিং, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, CSS flags, container property, content item display flag, justify content. আচ্ছা, এবার হচ্ছে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা হচ্ছে এরিয়াকে যদি আপনি সেন্টারে নিতে চান, এই যে পারফেক্ট সেন্টারিং, এটা আমাদের প্রায় ব্যবহার করতে হয়। In the following example, we will solve a very common style problem, perfect centering.
কিভাবে যে কোনো এলিমেন্টকে সেন্টারে নিয়ে আসা যায়, স্ক্রিনের সেন্টারে। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা আরেকটা ফাইল বানাবো আজকে। এই 1080-এর কাজ শেষ হয়েছে? 1080-টা শেষ হলে দিয়ে যাবো। গরমও লাগে ঠান্ডাও লাগে। 36 plus perfect centering. তাহলে হচ্ছে নর্মালি যেরকমটা স্ট্রাকচার লিখে এরকমটা লিখে ফেলে যাবে। আজকে যেন কারো ভুল না হয়। গতকালকের ক্লাসে না, প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা প্রজেক্ট বানাবেন, ফোল্ডার বানাবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যায়, খেয়াল করেন। আমরা তো নর্মালি এতদিন যে প্রজেক্ট ফোল্ডারগুলো বানাইছি, এখানে দুইটা ফাইল থাকতো না, index.html, style.css। এখন আমাদের কিন্তু এরকম সিএসএস কিন্তু অনেকগুলো ফাইল থাকে। সিএসএস ফাইল কিন্তু একটা থাকে না, অনেকগুলো ফাইল থাকতে পারে। ধরেন যে আমরা অনেকগুলো ফাইল কেন করি, আপনার হচ্ছে একটা ফাইলে তো একটা প্রজেক্টের জন্য অনেক সিএসএস লিখতে হয়। তো একটা ফাইলে যদি আপনি সিএসএস লিখতে লিখতে 1300-1400 লাইনে সিএসএস লিখে ফেলেন একটা ফাইলের ভিতরে, মানে সেখানে পরে যখন আপনি কোনো কারণে যদি চেঞ্জ করতে চান, এবার আপনি নিজেই সেখানে অ্যাসেলে করবেন, খুঁজে পাবেন না। ঠিক আছে, যে কোনটার জন্য কোনটা লিখছিলেন। তো এই জন্য আমাদের প্রত্যেকটা পেজের জন্য আমরা আলাদা আলাদা কি বানাই, সিএসএস ফাইল বানাই। আমাদের ধরেন যে একটা ওয়েবসাইটে যদি 5টা পেজ থাকে, 5টা পেজের জন্য আমরা 5টা সিএসএস ফাইল থাকে।
ঠিক আছে। তো 5টা সিএসএস ফাইল কিভাবে থাকে ওইটার জন্য আমরা আবার একটা ফোল্ডার বানাই আলাদা, সিএসএস নামে একটা ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার। সেই ফোল্ডারের নাম রাখি ধরেন যে সিএসএস। ঠিক আছে, সেই সিএসএস এর ভিতরে আমাদের যতগুলো সিএসএস ফোল্ডার ফাইল থাকে সবগুলো হচ্ছে ফোল্ডারের ভিতরে থাকে। তাহলে হচ্ছে সহজে বোঝা যায় যে কোনগুলো সিএসএস ফাইল, কোনগুলো এইচটিএমএল ফাইল, কোনগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল। বুঝা গেছে? এরকম করে হচ্ছে স্ট্রাকচার করে গুছাই গুছাই রাখতে হবে। তাহলে এখন আমাদের প্রজেক্ট ফোল্ডারটা আবার খেয়াল করেন, এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। এটার ভিতরে ঢুকলে আমি প্রথমেই পাচ্ছি index.html, এটা হচ্ছে আমার মেইন পেজ বা হোম পেজ, এবং সেটার সিএসএস, এই প্রজেক্টের সব যত সিএসএস থাকবে সবগুলো থাকবে কি সিএসএস ফোল্ডারে। সিএসএস ফোল্ডারে আমি একটা ফাইলের নাম রাখছি, সেটা হচ্ছে style.css। এখন আসলে যে এই style.css টা আমরা কিভাবে index.html এর মধ্যে লিঙ্ক করব। আগে তো আমরা জাস্ট html এর মধ্যে ফাইলের নাম লিখে দিতাম, কারণ হচ্ছে আমার html ফাইল যেখানে সিএসএস ফাইলও সেখানে, কিন্তু এখন তো সেখানে নেই, আমার আরেকটা ফোল্ডারের ভিতরে। তার জন্য বেশি কষ্ট করতে হবে না, আমাকে জাস্ট প্রথমে ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে হচ্ছে সেই ফাইলের নামটা লিখতে হবে। বুঝা গেছে? প্রথমে ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ দিয়ে আমার ফাইলের নাম, এটাই তাহলে আমার সিএসএস এর লিঙ্ক হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে আমি বডি ট্যাগের ভিতরে হচ্ছে একটা প্যারেন্ট ডিপ নিলাম, সেই প্যারেন্ট ডিপের ভিতরে ক্লাসের নামও দিছি কি আমি প্যারেন্ট। ঠিক আছে, অথবা এটার নাম হয়ে যেতে পারে প্যারেন্ট এলিমেন্ট। তারপর হচ্ছে তার ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি, সো প্যারেন্টের ভিতরে যে কন্টেন্ট বা যে ট্যাগগুলো থাকবে সেগুলো সবগুলো কি থাকবে চাইল্ড, সেগুলোর নাম হচ্ছে চাইল্ড এলিমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি স্টাইলের মধ্যে যাই, চলে গেছে।